অলৌকিক অপ্রাকৃতিক জগতে আপনাদের স্বাগত। আজ আপনারা শুনছেন মহুয়া ঘোষের কলমে মৃত্যুর হাতছানি। একটি ছোট্ট অনুরোধ, আমাদের গল্প ও পরিবেশনা যদি আপনাদের ভালো লেগে থাকে, অভিশপ্ত অশ্বমেধ এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। শুরু হচ্ছে মহুয়া ঘোষের কলমে মৃত্যুর হাতছানি। তোরা এখানে নতুন এসেছিস তো, তাই জানিস না কিছু, কিন্তু এই গ্রামের সবাই জানে ওই কুয়োটার পাশে কেউ সহজে যায় না। সূর্যাস্তের পর তো কখনোই নয়। তোরাও কেউ যেন যাস না। সব গ্রামেই বোধহয় ভূতের 2-4টে গল্প পাওয়া যায়, তাই না পাপড়িদি? ও, তোর বিশ্বাস হলো না বুঝি? না, একদমই বিশ্বাস হলো না। আমি আমার মায়ের কাছেও এমন অনেক গল্প শুনেছি, কিন্তু আমার একটাও বিশ্বাস হয়নি। এটা গল্প নয় স্বর্ণা, সত্যি সত্যি ওই কুয়োটা অভিশপ্ত। বহু বছর আগে কি যেন একটা ঘটেছিল ওখানে। এখন আর কারোর কিছু মনে নেই, তবে বলে ওর পর থেকেই নাকি কুয়োটা অভিশপ্ত হয়ে গেছে। সূর্যাস্তের পর ওই কুয়োর কাছে গেলে কি সব যেন আওয়াজ শোনা যায়। তাহলে তো একবার গিয়ে দেখতে হয় ওখানে, কি বলো? হ্যাঁ না স্বর্ণা, যাস না, খবরদার। তোর মতোই বায়না করেছিল মিতা আর মিতুল, তারপর দুজনেরই সর্বনাশ হলো। এই মিতা আর মিতুলের ব্যাপারটা কি বলো তো? এরা কে আর এদের সাথে কি হয়েছিল? সে অনেক কথা, এখন আমার মোটেও সময় নেই সেসব কথা তোকে শোনাবো। দেখেছিস অন্ধকার হয়ে আসছে, এখন বাড়ি গিয়ে সন্ধে দিতে হবে, তারপর অনেক কাজ। এভাবে অর্ধেক কথা বলে চলে গেলে আমার রাতে ঘুম হবে কি পাপড়িদি? প্লিজ বলো না, মিতা আর মিতুলের ব্যাপারটা কি? ওদের কি হয়েছিল? বেশ, কাল বলবো। দুপুরে আসিস আমাদের বাড়িতে, তখন আচার খেতে খেতে শোনাবো তোকে। পাপড়ির কথা শুনে স্বর্ণা বেশ খুশি হলো। আচার যোগে ভূতের গল্প মানে বিরাট এক পাওনা। তাই আর জেদ না করে ঘাড় নেড়ে হ্যাঁ বলল। আর ওকে রাজি হয়ে যেতে দেখেই পাপড়ি হেসে বলল, যা তাহলে এখন বাড়ি যা, আমিও এগোই। এই কথা হওয়ার পর ওরা দুজনেই নিজের নিজের পথ ধরল। একদিকে এগিয়ে গেল পাপড়ি, আর অন্যদিকে সেলফোনের আলো জেলে এক পা করে এগোতে লাগলো স্বর্ণা। আসলে গ্রামের এরকম এবড়ো খেবড়ো রাস্তায় অন্ধকারের মধ্যে চলা তার অভ্যাস নেই, কারণ ছোট থেকেই সে মানুষ হয়েছে শহরে। স্বর্ণার বাবা বিভূতি সান্যাল একটা মিলে কাজ করত। তারপর হঠাৎ করে একদিন মিল বন্ধ হয়ে যায়, আর সংসারের সমস্ত চাপ গিয়ে পড়ে বিভূতির উপর। তখন সংসার চালাতে দিনমজুরের কাজ ধরেছিল বিভূতি। এভাবেই অভাব অনটনের মধ্যে দিয়ে চলতে চলতে বড় হওয়া স্বর্ণা আর সহদেবের। তখন হঠাৎ করেই সহদেব পেল পানডাঙ্গা স্কুলের চাকরিটা। সরকারি চাকরি, মাইনেটাও বেশ ভালো। তাই রাতারাতি বিভূতি, চপলা আর স্বর্ণা শহর ছেড়ে সহদেবের সাথে চলে আসে এই পানডাঙ্গা গ্রামে। যা হোক, পাপড়ির সাথে কথা শেষ করে স্বর্ণা অন্ধকার রাস্তা ধরে আস্তে আস্তে একসময় পৌঁছালো বাড়িতে। পৌঁছেই সোজা ছুটল ছাদে, কারণ সহদেব রোজ সন্ধ্যাটা কাটায় ওই ছাদে বসেই। তারপর পাপড়ির কাছ থেকে শোনা কথা স্বর্ণা সব কিছু খুঁটিয়ে বলল সহদেবকে। শুনেই সহদেব সোজা হয়ে বসল। জানিস স্বর্ণা, আমি স্কুলের 2জন শিক্ষকের কাছ থেকেও এরকম কথা শুনেছি, তবে পাপড়ি তোকে যতটা বলেছে ততটা নয়। ওই হালকা একটা আভাস দিয়েছে মাত্র। দাদা, যাবি ওই কুয়োর কাছে? দেখবি ব্যাপারটা কি? কি লাভ তাতে? এসব নিয়ে ছেলে খেলা করে আমাদের কি হবে? হবে রে দাদা, হবে। আচ্ছা, কি হবে শুনি। দেখ দাদা, এই পানাডাঙ্গা গ্রামটা আমাদের সকলেরই খুব ভালো লেগেছে।
বাবা মা তোর আমার সকলেরই। তুই এখানে চাকরি করবি, তাই এখানে যদি নিজেদের থাকবার একটা বাসস্থান হয়ে যায় তাহলে মন্দ কি হয়? এই কুয়োর সাথে নিজেদের বাসস্থানের কি সম্পর্ক? আছে রে দাদা, আছে। তুই হয়তো জানিস না যে ওই কুয়োর সাথে লাগোয়া যে বাড়িটা রয়েছে সেটা খালি পড়ে আছে, কেউ ওখানে থাকে না। আমি জানতে পেরেছি ওই টিয়া বৌদির কাছ থেকে। ও বলেছে যে ওই বাড়িটা এখন পাশের গ্রামের বলরাম দাসের অধিকারে, কিন্তু সে অনেক চেষ্টা করেও ওই বাড়িটাকে বেচতে পারেনি, তাই হাল ছেড়ে দিয়েছে। এবার আমরা যদি ওই কুয়োর রহস্য সমাধান করতে পারি তখন প্রায় জলের দামে ওই বাড়িটা কিনতে পারবো। আর একবার ওই বাড়িটা কিনে থাকতে শুরু করলেই গ্রামের সবার মন থেকে ভয়টা কেটে যাবে। এতে অতি অল্প খরচে বাড়ি জমি সব আমাদের হয়ে যাবে। কি বলিস? কিন্তু যদি সত্যিই কিছু থাকে ওই কুয়োয় তখন? আচ্ছা আচ্ছা, কখনো এমন কারুর কাছ থেকে শুনেছিস যে সে স্বচক্ষে ভূত দেখেছে? সবাই বলে অমুকে দেখেছে, তমুকে অনুভব করেছে, কিন্তু প্রমাণ আজ অব্দি কেউ দিতে পারেনি। কিন্তু হ্যাঁ, সেটা ঠিক। তাহলে চল আজ রাতে গিয়ে দেখি। আজ নয় দাদা, কাল যাব। আগে কাল দুপুরে গিয়ে পাপড়িদির কাছ থেকে শুনে নি পুরো ব্যাপারটা কি, মিতা আর মিতুলের ঠিক কি হয়েছিল বা কবে হয়েছিল, এগুলো জেনে আসি আগে। তারপর কাল রাতে তুই আর আমি বেরোবো, ঠিক আছে? তবে বাবা আর মাকে কিচ্ছু বলিস না কিন্তু, তাহলে কিন্তু আর যাওয়াটাই হবে না। স্বর্ণার কথা শুনে সহদেব বড় করে ঘাড় নাড়ল। তারপর ওই ছাদেই বসে কিছুক্ষণ এই নিয়ে চলল ওদের কথাবার্তা। কোথায় গেলি রে তোরা দুটিতে? নিচে আসবি তো নাকি? খেতে দিয়েছি তো। তারপর এক সময় চপলার ডাকে নিচে নেমে এলো ওরা খেতে। আর এইভাবেই দিনটা কেটে গেল ওদের। পরের দিন সকাল থেকেই স্বর্ণা অপেক্ষা করে রইল দুপুর হওয়ার। তারপর দুপুর হওয়াতেই খাওয়া দাওয়া সেরে ও গিয়ে পৌঁছালো পাপড়ির বাড়ি। স্বর্ণা পৌঁছাতেই পাপড়ি ওকে নিয়ে বসলো একটা চিলেকোঠা ঘরে, সঙ্গে অবশ্যই এক বাটি চালতার আচার। সেই আচার খেতে খেতেই সে শুরু করলো বলতে, জানিস তো স্বর্ণা, ওই অভিশপ্ত কুয়োটা যে বাড়ির, সেই বাড়িতে বহু বছর আগে এক পরিবার থাকতো। এখন ওই বাড়িটা ফাঁকাই পড়ে আছে। ওই বাড়িরই এক সদস্য বলরাম দাস থাকে পাশের গ্রাম ঝুমতলায়। তাকে আমি চিনি না, তবে আমার জেঠু জানে তার ঠিকানা। যা হোক, যে কুয়োটার কথা বলছি আমি, তার আশেপাশে সব গাছই শুকনো, শুধু কাণ্ডগুলো দাঁড়িয়ে আছে কোনো মতে, তাই ওইদিকে কেউই যায় না। দিনের বেলায় এক আধজন কাঠ কুড়োতে গেলেও সূর্যাস্তের পর কেউ আর ওই পথ মারায় না। কিন্তু মিতা আর মিতুল শোনেনি কারো কথা। ওরা দাঁড়াও দাঁড়াও পাপড়িদি, আগে বলো এই মিতা আর মিতুলটা কে? স্বর্ণার প্রশ্ন শুনে বলতে বলতে থেমে গেল পাপড়ি। তারপর প্রশ্ন শোনা হয়ে যেতে ফের বলতে শুরু করলো। আজ থেকে প্রায় 7 বছর আগে শবরী মাসি এসেছিল আমাদের গ্রামে স্বাস্থ্যকর্মী হিসেবে। ওনার সাথে এসেছিল ওনার 2 মেয়ে, মিতা আর মিতুল। ওদের বাবা ছিল না। তা শবরী মাসি গ্রামে এসে মিতা আর মিতুলকে ভর্তি করে দিয়েছিল আমাদের স্কুলে। কিন্তু মা সারাদিন বাড়িতে না থাকলে যা হয় তাই হয়েছিল। মিতা আর মিতুল স্কুল ছুটি হওয়ার পর সারাটা সময় প্রায় ঘুরে ঘুরে বেড়াতো এখান সেখানে। সেই ঘুরতে ঘুরতেই একদিন ওরা গিয়ে পৌঁছেছিল ওই কুয়োটার কাছে। তারপরের দিন স্কুলে এসে ওরা শুনিয়েছিল সেই কথা। তখন সবাই ওদের বারবার বারণ করেছিল, বলেছিল ওখানে আর কখনো না যেতে। কিন্তু ওরা সেসব কথায় কান না দিয়ে শুধু সবাইকে জিজ্ঞেস করতে থেকেছিল
যে কুয়োর মুখ কাঠের পাটাতন দিয়ে ঢাকা কেন। সে কথার কুয়োর মুখ কি কাঠের পাটাতন দিয়ে ঢাকা থাকে? হ্যাঁ, তাই তো শুনেছি, আমি দেখিনি কখনো। তারপর? তা মিতা আর মিতুলকে সেদিন স্কুলের কেউই উত্তর দিতে পারেনি যে কুয়োর মুখ কাঠের পাটাতন দিয়ে ঢাকা কেন। গ্রামের কারোর কাছেই বোধহয় এর উত্তর নেই, আর যদি থাকেও তাহলে সে হয়তো এসব কিছু বলতে চায় না। যা হোক, কারোর কাছ থেকে উত্তর না পেয়ে ওদের কৌতূহল আরও বেড়ে গিয়েছিল। তাই সেই দিন সূর্যাস্তের পর ওরা দুই বোন আবার গিয়েছিল ওই কুয়োর কাছে। গিয়ে কুয়োর পাটাতন ঠেলে ঠেলে সরিয়েছিল। এরপর ওরা কি দেখেছিল সেটা জানি না, কিন্তু ওই দিন সন্ধ্যের পর বাড়ি ফিরে মিতার ধুম জ্বর এসেছিল, আর মিতুল ভুলভাল বকতে শুরু করেছিল। শবরী মাসি ওদের অবস্থা দেখে গ্রামের লোকজনকে ডেকেছিল। সেই লোকজনের সামনেই মিতা বলেছিল যে ওরা কুয়োর ঢাকা খুলেছিল। তারপরই নাকি ওদের শরীর খারাপ লাগতে শুরু করেছিল, কিন্তু ও বলতে পারেনি যে কি দেখেছিল, কারণ বারবার জ্বরের ঘোরে জ্ঞান হারাচ্ছিল ও। এদিকে ওদের কথা শুনে গ্রামের সবাই ওদের বাড়ি থেকে পালিয়ে এসেছিল ভয়ে। গ্রামের সবার ধারণা হয়েছিল যে মিতা মিতুলের কাছে থাকলে ওদের ওপরও আত্মার কুনজর এসে পড়বে। তবে গ্রামের লোকজন বেশিক্ষণ দূরে থাকতে পারেনি, কারণ পরের দিন দুপুরেই মারা গিয়েছিল মিতা। সে কি? আসলে জ্বরের কোনো ওষুধ দিয়েও মিতার জ্বর নামাতে পারেনি শবরী মাসি। উল্টে জ্বর 105 উঠে গিয়েছিল। তারপর ওর নাক কান দিয়ে বেরিয়ে এসেছিল রক্তের ধারা। এরপরই মারা গিয়েছিল ও। সেদিন খবরটা শুনেই গ্রামের লোকজন আবার ছুটে গিয়েছিল ওদের বাড়িতে। তারপর রাতের বেলা ওর মৃতদেহ নিয়ে গ্রামের লোক গিয়েছিল শ্মশানে দাহ করতে। আর সেই সময়ই ফাঁকা বাড়ি পেয়ে মিতুল গলায় দড়ি দিয়েছিল। ও বোধহয় মিতার মৃত্যুটাকে মেনে নিতে পারেনি, তাই আত্মহত্যা করেছিল। আচ্ছা পাপড়িদি, মিতুল তো ওই রাতের পর থেকেই ভুল বকছিল, তাই না? হ্যাঁ, ওর মাথা ঠিক ছিল না। গ্রামের লোকজন বলে ওরা দুই বোন নিশ্চয়ই কুয়োয় ভয়াবহ কিছু দেখেছিল। বুঝেছি। তাহলে এবার বিশ্বাস হলো তো? পাপড়ির প্রশ্ন শুনে স্বর্ণা একটু হাসল, তারপর বলল, প্রমাণ কই? মানে? কোনো আত্মা ওখানে আছে বলে আমি মানতে পারছি না, কারণ মিতা বা মিতুল এখনো কিছুই বলেনি। হতে পারে ভয়ের চোটে মিতার জ্বর এসেছিল, আতঙ্কে সেই জ্বর উত্তর উত্তর বেড়ে উঠেছিল, তারপর ওর ওই রকম পরিণতি হয়েছিল। আর মিতুল বোনের অবস্থার জন্য হয়তো মনে মনে নিজেকে দোষ দিচ্ছিল, তাই বোন মারা যেতেই আত্মহত্যা করেছিল। স্বর্ণার কথা শুনে পাপড়ি উত্তেজিত হয়ে কিছু বলতেই যাচ্ছিল, কিন্তু তার আগেই ওই চিলেকোঠার ঘরে এসে পৌঁছালো পাপড়ির খুড়তুতো বোন আর দাদা। তাই চুপচাপ হয়ে গেল পাপড়ি। এদিকে ওরা এসে পৌঁছাতেই অন্য বিষয়ে কথা বলতে শুরু করলো, তাই পাপড়ি আর স্বর্ণাও মেতে উঠল তাতে। এরপর একসময় বিকেল পেরিয়ে সন্ধ্যা নামতেই স্বর্ণা বেরিয়ে পড়ল পাপড়িদের বাড়ি থেকে। তারপর বাড়ি ফিরে এসেই সহদেবকে নিয়ে গিয়ে বসল ছাদে, এবং যা যা সে শুনেছিল পাপড়ির কাছ থেকে সব কিছু শোনালো তাকে। শুনে সহদেব খানিকটা ইতস্তত করেই বলল, কি করবি তাহলে স্বর্ণা? যাবি নাকি ছেড়ে দিবি? যাব দাদা, এই সুযোগ আর পাবো না। ভাব একবার যে নিজেদের বাড়ি হবে, নিশ্চিন্ত আশ্রয় হবে। এটা আমাদের কাছে একটা স্বপ্ন। যখন ওই মিলের কাছের বাড়িটাতে ভাড়া থাকতাম, তখন কত কষ্ট করে বাবা মাকে বাড়ি ভাড়া জোগাড় করতে হতো, কত টাকা আমাদের বেরিয়ে যেত শুধু ওই বাড়ি ভাড়া দিতে। আর এসব আত্মা টাত্মা কিছু হয় না, জানিস তো? তুই কখনো দেখেছিস?
আচ্ছা, আমাদের মিলের ওই কলোনিতে যদি তুই আত্মার কথা কাউকে বলতিস, সে শুনে শুধু হাসতো। তাই এসব গ্রামের গুজবে কান দিস না একদম। স্বর্ণার কথা শুনে সহদেব আশ্বস্ত হলো, তাই ঘাড় নেড়ে বলল, তাহলে চল, আজ রাতেই যাই। হ্যাঁ, আজ রাতেই তো যাব। শুধু বাবা মাকে লুকিয়ে যেতে হবে, মানে ওরা যখন ঘুমিয়ে পড়বে তখন তুই আর আমি বেরোবো। কি বলিস? বেশ, তাই হবে। এরপর একটু রাত হতেই স্বর্ণা আর সহদেব মনে মনে নিজেদের প্রস্তুত করে নিল। তারপর রাতের খাওয়া দাওয়া শেষ হতে যখন বিভূতি আর চপলা শুয়ে পড়ল, তখন ওরা সন্তর্পণে বেরিয়ে পড়ল বাড়ি থেকে। প্রথমে ওদের ভয় ছিল যে যদি গ্রামের কেউ ওদের দেখে তখন বেশ কিছু প্রশ্নের উত্তর দিতে হবে ওদের, কিন্তু তেমন কোনো পরিস্থিতির সম্মুখীন হতেই হলো না ওদের। রাত বাড়তেই গ্রামের রাস্তা একেবারে শুনশান। দু একটা কুকুর ছাড়া আর কাউকেই ওরা দেখতে পেল না রাস্তায়। তাই কোনো রকম বাধা ছাড়াই ওরা গিয়ে পৌঁছালো কুঁয়োয় যাওয়ার রাস্তাটাতে। তারপর ঝোপঝাড় পেরিয়ে এগোতে লাগলো কুয়োর দিকে। যেতে যেতে খেয়াল করলো যে ওরা যত এগোচ্ছিল ততই ঝোপঝাড় রূপ নিচ্ছিল কাঁটা ঝাড়ের। গাছগুলোতে কোনো পাতা নেই, শুধুমাত্র শুকনো কাণ্ডটা দাঁড়িয়ে আছে কোনো মতে। এইসব দেখতে দেখতে অন্ধকারের মধ্যে দিয়ে সেলফোনের আলো জ্বেলে এগোতে এগোতে একসময় ওরা পৌঁছে গেল একটা বাড়ির কাছে। বাড়িটাকে ঘিরে থাকা দেওয়ালটা চতুর্দিক থেকে ভেঙে পড়েছে। বাড়িতে ঢোকার দরজাটার একটা পাল্লাও ভেঙে একপাশে ঝুলে পড়েছে। এছাড়া একটা গা ছমছমে ভাব যেন ছড়িয়ে আছে বাড়ির চারিদিকে। বাড়ির ভিতর ঢুকতেই দেখতে পেল একটা উঠোন। সেই উঠোনের একপাশেই আছে একটা কুয়ো। কুয়োর মুখে একটা কাঠের পাটাতন দিয়ে ঢাকা দেওয়া। দাদা, এই কুয়োটার কথাই বলছিল মনে হয়। চল এগিয়ে গিয়ে দেখি। স্বর্ণার কথা শুনে সহদেব একবার কুয়োর দিকে তাকিয়ে নিয়ে তাকালো বাড়িটার দিকে। তারপর বলল, দাঁড়া স্বর্ণা, আগে বাড়িটা ভালো করে দেখে নেই। যে বাড়ির জন্য এত কিছু করছি সেটাকে আগে ঠিক মতো দেখি। সহদেবের কথা শুনে স্বর্ণাও তাকালো বাড়িটার দিকে। তাকাতেই দেখল অন্ধকারের মধ্যে দোতলা একটা বাড়ি দাঁড়িয়ে আছে। বাড়ির বাউন্ডারি দেওয়ালটার যেরকম ভগ্নদশা, বাড়িটার কিন্তু ততটা খারাপ অবস্থা নয়। এদিক ওদিক তাকিয়ে দেখতে দেখতেই খেয়াল করল স্বর্ণা যে সহদেব সেলফোনের আলো জ্বেলে এগিয়ে যাচ্ছে বাড়িটার দিকে। দেখে ও এগোলো, তারপর গিয়ে উঠল বাড়িটার দালানে। দাদা, ঢুকবি বাড়িটার ভেতর? হ্যাঁ চল, বাড়িটা পছন্দ হলেই তবে কুয়োর কাছে যাব। সহদেবের কথা শুনে স্বর্ণা আর কোনো কথা না বলে নিজের সেলফোনের আলোটা জ্বেলে নিল। তারপর পা রাখলো বাড়ির ভেতর। ওর পেছন পেছন সহদেবও ঢুকলো বাড়ির ভেতর। ঢুকেই দেখল বেশ বড় আকারের একটা ঘর। ঘরে বিভিন্ন সব জিনিসপত্র রাখা আছে। কোথাও চৌকি তো কোথাও ছোট কাঠের আলমারি, কোথাও কাঠের ভারী চেয়ার তো কোথাও আবার লোহার ট্রাম, কিন্তু সব জিনিসেরই ভগ্নদশা। বুঝলি স্বর্ণা, এই বাড়ির মেরামত করতে ভালোই খরচ হবে। হ্যাঁ, তা হবে। তবে এই ঘরটা বেশ বড় আর খোলামেলাও। আমার মন্দ লাগছে না। সেটা ঠিক, তবে বাকি ঘরগুলো কেমন সেটা আগে দেখি। কথাটা বলেই সহদেবরা এগোলো ওই ঘরের দ্বিতীয় দরজার দিকে। সেই এগোতে এগোতেই ওরা পৌঁছালো আর একটা ঘরে, তারপর রান্নাঘরে এবং রান্নাঘরের পাশে আরও দুটো ঘরে। সবকটা ঘরেই একই অবস্থা, ভাঙা জিনিসপত্র, ধুলো, ময়লা, উইয়ের বাসা, এতেই ভরে আছে ঘরগুলো। যা হোক, একতলাটা দেখা হতেই ওরা দুজন সিঁড়ি বেয়ে উঠতে শুরু করলো দোতলায়। রে দাদা, ভূত বা আত্মা কিছু আছে বলে অনুভব করছিস তুই? না তো, আর পাঁচটা বাড়ির মতোই
এই বাড়িটাও, কোথাও কিছু নেই। আমি আমি তোকে বলেছিলাম না, কিচ্ছুই থাকবে না, এইসব শুধু রটনা। দেখ, এই বাড়িতে আমরা দিব্যি ঘুরে বেড়াচ্ছি, অথচ গ্রামের লোকজন শুনলে আটকে মরে যাবে। সেটা ঠিকই বলেছিস। এখন আমার মনে হচ্ছে এই বাড়িটা চটপট কিনে মেরামতের কাজ শুরু করে দিই। ঠিক বলেছিস, কাল থেকেই কাজে লেগে পড়তে হবে। এদিকে এইসব কথাবার্তার মাঝেই ওরা এসে পৌঁছালো দোতলায়। এসেই দেখলো যে 3টে ঘর আর এক ফালি ছাদ আছে। তা সেই সব ঘুরে ঘুরে দেখলো ওরা। তারপর ঠিক করলো যে এরপর কুয়োটা দেখেই ওরা ফিরে যাবে বাড়িতে। সেই অনুযায়ী কুয়ার কাছে গিয়ে পৌঁছালো ওরা। তারপর দুজনে মিলে চেষ্টা চরিত্র করে কাঠের পাটাতনটা এক পাশ থেকে কিছুটা সরালো। সরাতেই একটা ছপাত ছপাত আওয়াজ শুনতে পেল, যেন কুয়োর জলে কেউ ছটফট করছে। আর তার জেরেই আওয়াজটা হচ্ছে। শুনে প্রথমেই স্বর্ণা আর সহদেব থমকে দাঁড়ালো। ভয় পাওয়ার কিছু নেই দাদা, সাপ ব্যাঙ কিছু হয়তো হবে। কথাটা বলেই সেলফোনের আলোটা ফেললো কুয়োর জলে। ওর দেখা দেখি সহদেবও নিজের সেলফোনের আলো ফেললো কুয়োর ভেতর। আর ফেলতেই দুজন চমকে উঠল। ওরা দেখল কুয়োর জলে একটা মেয়ে। মেয়েটার চুল মুখের ওপর, ঘাড়ে, পিঠে, কাঁধে সর্বত্র ছড়িয়ে আছে। সেই অবস্থাতেই মেয়েটা আস্তে আস্তে মাথাটা তুলল ওপরের দিকে, কিন্তু তাও ওই চুল ছাড়া আর কিছুই দেখতে পেল না তারা। এদিকে মেয়েটা মাথা ওপর দিকে তুলতেই আচমকা জলে ডুবে গেল। পুরো ব্যাপারটা কয়েক মুহূর্তের মধ্যেই ঘটে গেল। এদিকে ব্যাপারটা ঘটে যাওয়ার পর চমকের রেশ একটু কাটতেই সহদেব আর স্বর্ণা দূরদার করে সরে এলো কুয়োর কাছ থেকে। কুয়োর জলে একটা মেয়েকে কি তুইও দেখেছিস দাদা? দেখেছি। স্বর্ণার প্রশ্ন শুনে কোনো মতে উত্তর দিল সহদেব। ও ওটা কি দাদা? ওটা কি আত্মা? ওটা কি? জানি না, তবে আর এক মুহূর্ত এখানে থাকা ঠিক হবে না। চল, এখান থেকে চল। কিন্তু দাদা, যাওয়ার আগে কুয়োর উপর যে পাটাতনটা চাপা ছিল সেটা আবার জায়গা মতো রেখে দিতে হবে, না হলে যে ওটা খোলা থেকে যাবে। না 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 স্বর্ণা, আর কুয়োর কাছে যাওয়া ঠিক হবে না। চল এখান থেকে। কথাটা বলেই সহদেব এগিয়ে গিয়ে স্বর্ণার হাতটা ধরে হনহন করে এগোতে শুরু করলো। তারপর একসময় ভয়ের চোটে দুজনেই দৌড়াতে শুরু করলো। সেই দৌড়াতে দৌড়াতেই ওরা গিয়ে পৌঁছালো বাড়িতে। ঢুকেই বলে উঠল স্বর্ণা, আমি 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 এখনো বিশ্বাস করতে পারছি না দাদা। এমন অবিশ্বাস্য, এমন অস্বাভাবিক কিছু যে দেখতে হবে আমি ভাবতেও পারিনি দাদা। আমি কোনোদিন বিশ্বাস করিনি যে আত্মা আছে, আমি কখনো বিশ্বাস করিনি। আমার চোখের সামনে এখনো ভাসছে ওই মেয়েটা, লম্বা লম্বা চুল মাথা জুড়ে। কোন দিকে ওর মুখ আর কোন দিকটা মাথার পেছন বোঝাই যাচ্ছিল না, শুধু চারিদিকে চুল আর চুল। যখন মাথাটা তুললো ওপরের দিকে, তখনও শুধু চুল ছাড়া আর কিছুই দেখতে পেলাম না। অদ্ভুত অদ্ভুত, শুধু কথা বলতে বলতে সহদেব আচমকাই থু থু করে আওয়াজ করতে লাগলো। দেখে স্বর্ণা তাড়াতাড়ি বলে উঠল, কিরে দাদা, মুখে কিছু আটকালো? হ্যাঁ, কিরে? স্বর্ণার কথা শুনে সহদেব কোনো উত্তর দিল না, শুধু থু থু করতে লাগলো। আর তারপরেই ওর মুখ থেকে
2-3টে লম্বা লম্বা চুল বেরিয়ে এলো। সহদেবের মনে হলো এবার বোধহয় ওর বমি হয়ে যাবে। এদিকে সহদেবের মুখ থেকে চুল বেরিয়ে আসতে দেখে স্বর্ণা ভয়ে কাঠ হয়ে দাঁড়িয়ে রইল। দাদা, এত বড় বড় চুল তোর মুখে এলো কি করে? তুই তো অনেকক্ষণ আগে খেয়েছিস। তাহলে? স্বর্ণার কথা শুনে এবার সহদেব বেশ থতমত খেয়ে গেল। কুয়োতে যাকে দেখেছি তারও তো লম্বা চুল, আমাদের ওপরও কি তাহলে তার নজর এসে পড়লো? এবার কি তাহলে আমরাও বাঁচবো না স্বর্ণা? কিন্তু আমি তো এখন মরতে চাই না। সহদেবের কথা শুনে স্বর্ণা দৌড়ে ঘর থেকে বেরিয়ে গেল। দেখে সহদেবও ওর পেছন পেছন যেতে গেল, কিন্তু বুঝতে পারল যে ওর পা দুটোকে নড়ানোর ক্ষমতাও ওর নেই। তাই আস্তে আস্তে খাটের উপর শুয়ে পড়ল। তারপরেই ওর মনে হলো যে সারা শরীর ওর যন্ত্রণায় ফেটে যাচ্ছে। কি হচ্ছে আমার? কেমন বমি বমি পাচ্ছে। কয়েকবার গলা তুলে চেঁচিয়ে ডাকার চেষ্টা করলো স্বর্ণাকে, কিন্তু ও কোনোভাবেই চিৎকার করতে পারল না। তার জায়গায় খুব ধীরে ধীরে ওর গলা থেকে আওয়াজ বেরোতে লাগলো। তাই অসহায়ের মতো পড়ে রইল বিছানা। আর পড়ে থাকতে থাকতেই ও দেখল একসময় ভোরের আলো ফুটছে। তাই অধীর আগ্রহে অপেক্ষা করতে লাগলো ওর মা চপলার জেগে ওঠার। চপলা চিরকালই ভোরে উঠে পড়ে বিছানা ছেড়ে, তারপর মুখ হাত ধুয়ে সবার জন্য চা বসায়। আজও তার অন্যতা হলো না। চপলা ভোরে ভোরে উঠেই মুখ ধুয়ে চা বসালো। তারপর চা হয়ে যেতেই বিভূতিকে দিয়ে চা নিয়ে এলো সহদেবের ঘরে। এসেই দেখল সহদেব তার দিকে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আছে। ওর চোখ দুটো লাল টকটক করছে। কি হচ্ছে রে তোর? অমন করছিস কেন রে তুই? দেখেই টেবিলে চা রেখে চপলা দৌড়ে এলো ছেলের কাছে। তারপর ওর গায়ে হাত দিয়ে আঁতকে উঠে বলল, হে বাবা, তোর গা যে পুড়ে যাচ্ছে জ্বরে সহদেব, ডাকিসনি কেন আমাদের? আমি আর স্বর্ণা হয়তো আর বাঁচব না। সহদেবের কথা শুনে চপলা কিছু একটা আন্দাজ করে দৌড়ালো স্বর্ণার ঘরের দিকে। হতচ্ছাড়ি মেয়ে, কি করেছিস দেখবি, চল। আমায় কি আর দু দণ্ড তোর শান্তিতে থাকতে দেবে না? চল চল বলছি। তারপর মিনিট 10 যেতে না যেতেই স্বর্ণাকে টেনে হিঁচড়ে নিয়ে এলো সহদেবের ঘরে। এদিকে টানাটানি চেঁচামেচি শুনে বিভূতিও এসে পৌঁছালো সহদেবের ঘরে। কি হয়েছে? তুমি স্বর্ণাকে ওভাবে টানছো কেন? কি করেছে ও? কি করেছে দেখবে? বিভূতির প্রশ্ন শুনে চপলা স্বর্ণার সামনে থেকে সরে গেল। তারপর ওর হাত দুটোকে টেনে নিয়ে সহদেব আর বিভূতির সামনে মেলে ধরল। সঙ্গে সঙ্গে দেখতে পেল ওরা যে স্বর্ণার সারা মুখে আঁচড়ের দাগ, দুটো হাতের বিভিন্ন জায়গায় দগরা দগরা হয়ে ফুলে উঠেছে। সেই ফোলার বিভিন্ন জায়গায় রক্ত জমাট বেঁধে আছে। ছাড়ো আমায়, ছাড়ো! এদিকে চপলাকে হাত চেপে ধরতে দেখে স্বর্ণা নিজের সব শক্তি দিয়ে হাত দুটোকে ছাড়িয়ে নিল। তারপর আবার নখ দিয়ে আঁচড়াতে শুরু করলো নিজের গায়ে। দেখে বিভূতি দৌড়ে এসে মেয়ের হাত চেপে ধরে কাতর কণ্ঠে বলল, এমন কেন করছিস মা তুই? কি হয়েছে? আমায় বল, আমায় বল। এভাবে বাবা, বাবা, আমরা জড়িয়ে পড়েছি। আমি আর স্বর্ণা হয়তো আর বাঁচব না। বিভূতির প্রশ্ন শুনে
সহদেব কোনো মতে কথাটা বলল। শুনে বিভূতি আর চপলা অবাক হয়ে তাকালো ওর দিকে। সহদেব বার কয়েক জোরে জোরে শ্বাস নিয়ে চপলাকে প্রশ্ন করল, আমার জ্বর এখনো তো কমছে না। মা মা আমার জ্বর এখন কত মনে হচ্ছে মা? কত? বেশ ভালোই জ্বর আছে মনে হচ্ছে। থার্মোমিটারটা দিলে বোঝা যাবে, তবে 1.5-2 তো হবেই। চপলার কথা শুনে সহদেব একবার দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলল, মা আমার এই জ্বর এবার বোধহয় উত্তর বাড়বে। কোনো ওষুধই কাজ করবে না, তারপর আমি মরে যাব। আর স্বর্ণার মাথায় গন্ডগোল দেখা দিয়েছে, ঠিক যেমন মিতুলের হয়েছিল। ওকে চোখে চোখে রাখবে মা, নাহলে ও কিন্তু আত্মহত্যা করবে। এসব কি বলছিস বাবা? কিচ্ছু হবে না তোদের, কিচ্ছু হবে না। কিন্তু গতকাল রাতেও তো তোরা ঠিক ছিলিস। হঠাৎ এমন কি ঘটলো যে তোদের এরকম অবস্থা হলো? আমাদের সবকিছু খুলে বল তো দেখি। বিভূতির কথা শুনে সহদেব মনে মনে সবকিছু একবার গুছিয়ে নিয়ে বলল, একটু পরে হয়তো আবার আমার জ্বর অনেকটা বেড়ে যাবে। হয়তো বারবার জ্ঞান হারাবো। তার আগে সবকিছু বলে নেওয়াই ভালো। মিতা হয়তো ভয় পেয়েছিল বা অন্য কোনো কারণে বলতে পারেনি, কিন্তু আমি সবকিছু বলবো। এই অবধি বলে সহদেব আবার বলতে শুরু করল। সেই পাপড়ির কাছ থেকে স্বর্ণার সমস্ত কিছু শোনা থেকে শুরু করে মিতুলের কথা সব বলে গেল। তারপর গত রাতে ওরা যা যা করেছিল এবং দেখেছিল সেই সবও পুঙ্খানুপুঙ্খ বলে গেল। শুনে হাঁ হয়ে গেল বিভূতি আর চপলা। এদিকে এইসব কথার মাঝে স্বর্ণা এক নাগাড়ে ছটফট করে যাচ্ছিল, কখনো নিজেকে আঁচড়াচ্ছিল তো কখনো গলা তুলে চেঁচাচ্ছিল। এই সব সহ্য করে স্বর্ণাকে চেপে ধরেছিল বিভূতি। এবার কি হবে চপলা? আমার মাথায় তো কিছুই ঢুকছে না। বিভূতির কথা শুনে চপলা একটু মাথা নিচু করে বসে রইল। তারপর একসময় বলল, আমি যে তোমায় কথা দিয়েছিলাম, তাই এখন কিভাবে? কথা মাঝপথে থামিয়ে দিয়ে চপলা তাকিয়ে রইল বিভূতির দিকে। দেখে সহদেব অবাক হয়ে প্রশ্ন করল, কি কথা দিয়েছিলে মা? তুমি কি কথা দিয়েছিলে? আমাকে পরিষ্কার করে বলো। এখন আমার হাতে কতটা সময় আছে আমি জানি না। আমি বলছি তোকে। সহদেবের কথা শুনে বিভূতি বলল কথাটা। তারপর বড় করে একবার শ্বাস নিয়ে বলতে শুরু করল, তোরা তোদের দিদিমাকে কোনোদিনও দেখিসনি। সে আছে বলেও তোরা জানিস না। কেন জানিস? কারণ সে নিয়মিত আত্মাদের সাথে যোগাযোগ স্থাপন করে, গুপ্তবিদ্যার চর্চা করে। এটা আমি বিয়ের আগে জানতাম না। বিয়ের পর তোর মায়ের কাছ থেকে জানতে পারি। তখন তোর মাকেও দেখতাম রাতে ওই চর্চা করত, আর আমার একদম এইসব পছন্দ হতো না। কিন্তু আমি কিছু বলতাম না, কারণ তোর মায়ের স্বাধীনতায় আমি কখনোই হস্তক্ষেপ করতে চাইনি। এদিকে এইসবের মাঝেই একদিন তোর দিদা বিধি করতে গিয়ে কিছু ভুল করে ফেলেছিল, আর সেই সময় তোর দিদার সাথে পূজায় বসেছিল তোর মাসি। যেহেতু সে তখনও বিদ্যাটাকে সেভাবে রপ্ত করতে পারেনি, তাই ভুলের সব বোঝা গিয়ে পড়েছিল তার উপরে। সেই বোঝা সে আর সামলাতে পারেনি।
ওই রাতে বীভৎসভাবে মৃত্যু হয়েছিল তার। পুরো শরীরটা দুমড়ে মুচড়ে গিয়েছিল। শরীরের একটা হাড়ও আস্ত ছিল না তোর মাসির। তোর মা কিন্তু বারবার মানা করেছিল তোর দিদাকে যে তোর মাসির বয়স কম, তাই তাকে পুজোয় না বসাতে, কিন্তু তোর দিদা কোনো কথাই শোনেনি। তাই তোর মাসি মারা যাওয়ার পর তোর মা দিদার সাথে সব রকম সম্পর্ক ছেদ করে দিয়েছিল। আর সেই সময় আমিও তোর মায়ের কাছে কথা নিয়েছিলাম যে সেও আর কোনোদিন ওইসব চর্চা করবে না। তোর মা আমাকে তখন কথা দিয়েছিল। তারপর থেকে তোর মা আর কখনোই ওইসব চর্চা করেনি, আর তোর দিদার সাথেও কোনো রকম যোগাযোগ রাখেনি। মা, আমি আর স্বর্ণা ভুল করে ফেলেছি। আমাদের ওই কুয়োর কাছে যাওয়া ঠিক হয়নি। এইরকম ভুল আর কখনো করো না। কিন্তু এইবারটা আমাদের বাঁচাও। চপলা, তোমার কাছ থেকে আমি কথা নিয়েছিলাম, কিন্তু আজ আমি মুক্ত করছি সেই কথা থেকে তোমাকে। কি করব বলো, কি করব? আমি যে একজন বাবা, তখন তোমার বোনের মৃত্যু দেখে ভয় পেয়ে গিয়েছিলাম আমি, তোমাকে হারানোর ভয়। তাই কথা নিয়েছিলাম, কিন্তু এখন আমাদের দুই সন্তানই বিপদের মুখে। এবার তুমিই বাঁচাও ওদের চপলা, বাঁচাও। বিভূতির কথা শুনে চপলা গিয়ে দাঁড়ালো সহদেবের মাথার কাছে। তারপর ওর মাথায় হাত রেখে চোখ বুঝে একটু দাঁড়িয়ে রইল। এরপর একসময় ওর মাথা থেকে হাত সরিয়ে চপলা এগিয়ে গেল স্বর্ণার দিকে এবং ওর মাথার কাছে গিয়েও হাত রেখে কিছুক্ষণ দাঁড়িয়ে রইল। তারপর বলল, বেশ, তাহলে সবার প্রথমে আমাদের ওই বাড়িটার ইতিহাস জানতে হবে। কিন্তু মা, অত সময় আছে কোথায়? মিতা আর মিতুল পরের দিনই মারা গিয়েছিল। আমি এখন একটা মাদুলি তৈরি করছি। 3 দিন ওটা তোদের সুরক্ষা দেবে। তার মধ্যে যদি আমি সব সমস্যার সমাধান করতে পেরেছি, তখন তোরা দুজনেই সুস্থ হয়ে উঠবি। আর যদি সমাধান না করতে পেরেছো? বিভূতির প্রশ্ন শুনে চপলা শাড়ির আঁচলটা নিজের মুখে চেপে ধরল। তবে চপলা নিজেকে চটপটি সামলে নিল। তারপর বিভূতিকে দিয়ে লাল সুতো আনিয়ে সহদেবের ঘরের মেঝেতেই বসল মাদুলি বানাতে। প্রথমেই সিঁদুর দিয়ে মেঝেতে চৌকো মতো এঁকে নিয়ে তারপর বিবিধ বিধি করে 2টো মাদুলি বানালো সে। আজ শুক্রবার, আর এখন সকাল 10টা বাজে। সোমবার সকাল 10টা অবধি এই মাদুলি কাজ করবে। আমাদের যা করার তার মধ্যেই করতে হবে। এইসব ব্যাপার কিন্তু পানডাঙ্গার কাউকে জানতে দিলে চলবে না। আমাদের এখন সোজা যেতে হবে ঝুমতলার বলরাম দাসের বাড়িতে। কিন্তু ওর ঠিকানা কোথায়? আমার মনে হয় ঝুমতলায় গিয়ে বলরাম দাসের নাম বললেই জানা যাবে। এখানে গ্রামের সবাই সবাইকে চেনে প্রায়। হ্যাঁ, তা ঠিক, কিন্তু তুমি আর আমি যদি যাই, তাহলে সহদেব আর স্বর্ণার কি হবে? ওরা দুজন কি থাকতে পারবে? এদিকে সহদেবের জ্বরও বাড়ছে মনে হয়। কথাটা বলেই বিভূতি তাকিয়ে রইল চপলার দিকে। দেখে চপলা একটু ভেবে বলল, আর কোনো উপায় নেই আমাদের কাছে। বাড়ি বাইরে থেকে তালা দিয়ে যেতে হবে। চপলার কথা শুনে বিভূতি আর কিচ্ছু বলল না। চুপচাপ তৈরি হয়ে বেরিয়ে পড়ল চপলার সাথে। তারপর গিয়ে পৌঁছালো ওরা পানডাঙ্গার বাস স্ট্যান্ডে। সেখান থেকে বাস ধরে মিনিট 10-এর মধ্যেই গিয়ে পৌঁছালো ঝুমতলায়। বলরাম দাসের বয়স এখন 80-85 মতো, আর তার ছেলে শ্রীহরির বয়স 50-এর এপাশ ওপাশ। ওদের ছোট্ট একতলা বাড়িতে ওরা দুজন ছাড়া আর কেউ থাকে না। যা হোক, বিভূতি আর চপলা বলরামের বাড়িতে পৌঁছেই নিজের পরিচয় দিয়ে সোজাসুজি এসে পড়ল বিষয়বস্তুতে। চপলা হাত জোর করে বলল বলরামকে, আমি ওই বাড়ির ইতিহাস জানতে চাই বলরাম বাবু। দয়া করে যা জানেন সেটা আমাকে বলুন। আমার ছেলেমেয়ের অবস্থা খুবই খারাপ। চপলার কথা শুনে বলরাম চুপ করে বসে রইল কিছুক্ষণ।
তারপর একসময় মন থেকে সব অস্বস্তি সরিয়ে বলল, তোমাদের ছেলে মেয়ের অবস্থা ভালো নয়, তাই তো? আমি আমি এতদিন যা চেপে রেখেছিলাম সব সব খুলে বলবো, কিন্তু তাতে তোমাদের কিছুই লাভ হবে না। যে চক্রে জড়িয়ে পড়েছে তোমাদের ছেলে মেয়ে, সেখান থেকে বেরোনোর কোনো রাস্তাই নেই। মরতে ওদের হবেই। তবুও আমি আমি সবকিছু বলবো, কারণ আর দোষের ভাগীদার হতে আমি চাই না। ওই বাড়ির যা অবস্থা, তার জন্য কি আপনি দায়ী? না না, সরাসরি আমি আমি কিছুই করিনি। তবুও আমাদের পরিবার এই দোষের বোঝা বয়ে বেড়াচ্ছে। আপনি দয়া করে ব্যাপারটা একটু খুলে বলুন বলরাম বাবু। বিভূতির কথা শুনে বলরাম একটু চুপ করে বসে রইল। তারপর বলল, কিন্তু আপনাদেরও একটা কথা দিতে হবে আমাদের। সেটা হলো, এখানে যা শুনবেন আপনারা সেটা বাইরে যাবে না, কাউকে এই সব কথা বলবেন না আপনারা। আমি আপনাদের এই সব কিছুই বলতাম না, কিন্তু আপনাদের ছেলে মেয়ের কথা শুনে আর চুপচাপ থাকতে পারছি না। মিতা, মিতুল নামের যে দুজন মেয়ে মারা গিয়েছিল, ওদের কিছুই জানানোর সময় পাইনি আমি। আচমকাই ওদের মারা যাওয়ার খবরটা পেয়েছিলাম। তখন তো এই সব কথা বলে আর লাভ ছিল না, তাই আমি চুপচাপই থেকে গিয়েছিলাম। এতখানি অবধি বলে একটু চুপ করে রইল বলরাম। তারপর আবার বলতে শুরু করলো, ঘটনাটা আজ থেকে প্রায় ওই 110 বছর আগে ঘটেছিল। তখন ওই বাড়িতে থাকতো আমার বাবা, তার বাবা মা, মানে আমার ঠাকুরদা ঠাকুমা, বাবার দিদি, বাবার জেঠিমা, জেঠিমার মেয়ে, আর ওই বাবার পিসি। বাবার দিদির নাম ছিল ঝর্ণা, আর বাবার জেঠিমার মেয়ের নাম ছিল রুমকি। এই দুজনের নাম এই কারণে বললাম যে ঘটনাটা এদের ঘিরেই। তা ওই বাবা তার দিদি ঝর্ণার চেয়ে প্রায় 8 বছরের ছোট ছিল। হ্যাঁ, আর ওই রুমকি মানে বাবার জেঠিমার মেয়ে ঝর্ণার চেয়ে 1 বছরের বড় ছিল। তাই রুমকির যখন 23 বছর বয়স হয়েছিল, তখন একটা বড়লোক বাড়ি থেকে সম্বন্ধ এসেছিল ওর জন্য। ওরা রুমকিকে দেখে পছন্দ করেছিল, কিন্তু আমার বাবার মা চেয়েছিল যে ওই বাড়িতে ঝর্ণা যাক বউ হয়ে। তাই সে বাবার পিসির সাথে একটা পরিকল্পনা তৈরি করেছিল। আসলে বাবার পিসি বাবার মায়ের খুব ন্যাওটা ছিল, তাই সেও চাইতো যে ঝর্ণারই বিয়ে হয়ে যাক ওই বড়লোক বাড়িতে। কিন্তু রুমকিকে দেখে ওরা পছন্দ করেছিল, তাই বাবার মা আর পিসি মিলে গিয়েছিল এক তান্ত্রিকের কাছে। তাকে বলেছিল যে এমন কিছু করতে যাতে রুমকি শুকিয়ে কাঠি হয়ে যায়। তান্ত্রিক সেই অনুযায়ী একটা শেকড় পিসিকে দিয়ে বলেছিল রুমকিকে খাওয়াতে। তা বাবার মা আর পিসি মিলে সেটা করেছিল, আর তারপরই শুরু হয়েছিল ওই শেকড়ের প্রভাব।
রুমকি আস্তে আস্তে শুকিয়ে যেতে শুরু করেছিল, আর অদ্ভুতভাবে ওর চুল বাড়তে লেগেছিল। প্রায় 1 মাসের মধ্যে রুমকি শুকিয়ে অর্ধেক হয়ে গিয়েছিল। শুধু হাড় সর্বস্ব হয়ে গিয়েছিল শরীরটা, আর ওর চুল বেড়ে হাঁটুর নিচে অবধি চলে গিয়েছিল। এইসব দেখে দেখে রুমকি প্রচন্ড হতাশায় ভুগতে শুরু করেছিল। সেই হতাশা তুঙ্গে উঠেছিল যখন ওই বড় লোক বাড়ি থেকে বিয়েটা ভেঙে দিয়েছিল। তার বদলে ওরা ঝর্ণার সাথে বিয়েটা পাকা করেছিল। এতে আমার বাবার মা আর পিসি প্রচন্ড খুশি হয়েছিল। তবে সেই খুশির মেয়াদ ছিল ভীষণই স্বল্প, কারণ ওই খবরটা আসার কয়েক ঘন্টা পরেই রুমকি ওই বাড়ির কুয়োয় ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছিল। আর ওকে কুয়োয় ঝাঁপাতে দেখে আমার বাবার জেঠিমাও কুয়োয় ঝাঁপ দিয়েছিল। বলতে বলতে থামল বলরাম। তারপর জিভটাকে একটু সচল করে নিয়ে আবার শুরু করলো বলতে। ওই রকম একটা ঘটনা ঘটুক এটা বাবার মা বা পিসি কেউই চায়নি। যাই হোক, ঘটনাটা ঘটে যাওয়ার পর পুরো গ্রামের মানুষ এসে ভিড় করেছিল বাড়িতে। তারপর কুয়ো থেকে তোলা হয়েছিল 2টো দেহ এবং দাহ করা হয়েছিল। গ্রামের মানুষ বুঝেছিল যে বিয়ে ভাঙার শোকে রুমকি আত্মহত্যা করেছে, আর তাকে আত্মহত্যা করতে দেখে তার মাও কুয়োয় ঝাঁপ দিয়েছে। এদিকে ওই ঘটনার 2-4 দিন পর থেকেই বাড়িতে সবাই দেখেছিল যে ঝর্ণারও চুল হু হু করে বাড়ছে, আর ওর শরীর একটু একটু করে শুকিয়ে যাচ্ছে। দেখে বাবার মার পিসি আবার দৌড়েছিল তান্ত্রিকের কাছে। তখন তান্ত্রিক ওদের আবার একটা শেকড় দিয়ে বলেছিল ঝর্ণাকে খাইয়ে দিতে, কিন্তু ওটা খাইয়েও কোনো লাভ হয়নি। বরং রুমকির আত্মহত্যার 1 মাসের মাথায় ঝর্ণাও কুয়োয় ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছিল। এরপর তো গ্রামের সবাই এসে কুয়ো থেকে ঝর্ণার দেহ তুলে একটা কাঠের পাতাটন দিয়ে কুয়োর মুখটা ঢেকে দিয়েছিল, কিন্তু তাতেও বিপদ আটকানো যায়নি। আচমকাই বাবার মায়ের মাথায় গন্ডগোল দেখা দিয়েছিল। সেই গন্ডগোল অবস্থাতে সে বাবার পিসিকে খুন করেছিল। তারপর সে কি করে? বাবার মা ছুরি দিয়ে পিসির গলার নলিটা কেটে দিয়েছিল, তারপর নিজের গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছিল। দেখে গ্রামের লোক বাবাকে বলেছিল ওই বাড়িতে আর না থাকতে। তাই আমার ঠাকুরদা বাবাকে নিয়ে চলে এসেছিল এই ঝুমতলায় মামার কাছে। ওর পর থেকে ওই বাড়ি খালি পড়ে আছে, কিন্তু আমরা পাপের বোঝা বয়ে বেড়াচ্ছি। সেটা কেমন? বাবার মামা মামি নিঃসন্তান ছিল, তাই তারা বাবাকে সন্তানের মতো মানুষ করতে শুরু করেছিল। বাবার বাবাও এই বাড়িতে থেকে গিয়েছিল। তারপর বাবা বড় হতেই সবাই মিলে তার বিয়ে দেয়, কিন্তু মা অন্তঃসত্ত্বা হওয়ার পর থেকেই দেখতো ওরা যে সে বমি করলেই মুখ থেকে চুল বেরোচ্ছে। তারপর তো আমি হই,
আর আমি হওয়ার পরই আমার মা মারা যায়। এরপর আমি বড় হতে বাবা আমার বিয়ে দেয়, কিন্তু এখানেও সেই একই রকম ঘটনা ঘটে। আমার স্ত্রী অন্তঃসত্ত্বা হওয়ার পর বমি করলেই দেখতাম যে চুল বেরোচ্ছে বমির সাথে। তারপর শিহরি হয়। ওর জন্মের সময় ওর মাও মারা গিয়েছিল। এই ভয় শিহরি আর বিয়ে করেনি। আমার বাবার মা যে পাপ করেছিল তার ফল আমরা এখনো ভুগছি। এক নাগারে এতক্ষণ ধরে বলতে বলতে থামল বলরাম, আর ও থামতেই প্রশ্ন করল চপলা। আচ্ছা, আপনার বাবার মা বাবা বা পিসির কোনো ছবি আছে? বা রুমকি, ঝর্ণা, এদের কোনো ছবি আছে আপনার কাছে? না না, সেসব কিছুই নেই। আমার ঠাকুরদা আমার বাবাকে নিয়ে এক কাপড়ে বেরিয়ে এসেছিল ওই বাড়ি থেকে। তারপর আর কখনো যায়নি। বলরামের কথা শুনে চপলা উঠে দাঁড়ালো। অনেক ধন্যবাদ আপনাকে সবকিছু খুলে বলার জন্য। এবার গিয়ে দেখি কিছু করা যায় কিনা। চপলার কথা শুনে বলরাম আস্তে আস্তে ঘাড় নাড়ালো। দেখে বিভূতিও উঠে দাঁড়ালো। তারপর সে আর চপলা বলরামের কাছ থেকে অনুমতি নিয়ে বেরিয়ে এলো বাড়ি থেকে। এরপর যখন ওরা বাড়িতে এসে পৌঁছালো তখন দুপুর অনেকটাই গড়িয়ে গেছে। কিন্তু বাড়িতে ঢুকেই সে আর বিভূতি থমকে দাঁড়ালো। ওরা দেখল ঘরের এক কোণে ঝর্ণা বসে খিলখিল করে হাসছে। ওর সারা গায়ে অসংখ্য আঁচড়ের চিহ্ন, সেই সব ক্ষতস্থান থেকে চুইয়ে চুইয়ে রক্ত পড়ছে। দেখেই চপলা দৌড়ে গিয়ে ঢুকলো সহদেবের ঘরে। ঢুকতেই দেখল সহদেবের সারা শরীরেও অসংখ্য আঁচড়ের চিহ্ন, রক্তে ভরে গেছে ওর শরীর। আর সহদেব বেহুঁশ অবস্থায় পড়ে আছে। দেখেই চপলা গায়ে হাত রাখলো ওর। রাখতেই বুঝলো যে জ্বরে গা পুড়ে যাচ্ছে ওর। আমি এদিকটা দেখছি, তুমি চটপট ওদের দুজনকে কিছু খাওয়ানোর ব্যবস্থা করো। বিভূতির কথা শুনে আর দেরি করল না চপলা। যতটা সম্ভব তাড়াতাড়ি কিছু বানিয়ে সহদেব আর স্বর্ণাকে খাওয়ালো। এরপর সহদেবকে জ্বরের ওষুধ দিয়ে বসলো পুজোয়। সেই পুজো শেষ হতেই লাল সুতো দিয়ে দুটো মাদুলি বানিয়ে একটা বেঁধে দিল বিভূতির হাতে, আর অন্যটা বাঁধল নিজের হাতে। আমার হাতে মাদুলি কেন বাঁধলে? আমি তো সুস্থ। কারণ আমরা সন্ধে পেরোলেই যাব ওই কুয়োর কাছে। আগে আমায় দেখতে হবে জায়গাটা, বুঝতে হবে সবকিছু, আর তারপরেই আমি পুজোয় বসতে পারবো। চপলার কথা শুনে বিভূতি আর কিচ্ছু বলল না। চুপচাপ অপেক্ষা করতে শুরু করলো সন্ধ্যা পেরোনোর। সেই অপেক্ষা করতে করতেই দেখল যে সহদেবের জ্বর নামছে। তাই সূর্যাস্ত হতেই স্বর্ণাকে ঘুমের ওষুধ দিয়ে ওর ঘর বন্ধ করে ওরা দুজনে বেরোলো কুয়োর কাছে যাবে বলে, এবং সন্তর্পণে এগিয়ে পৌঁছালো ওরা ওই বাড়িটার কাছে। ভাঙা দরজা দিয়ে সোজা ঢুকে দাঁড়ালো কুয়োর কাছে। ওরা দেখল কুয়োর মুখ খানিকটা খোলা আছে। চপলা আদেশে সুরে বলল, কুয়োর ঢাকনা আরো খানিকটা সরিয়ে দাও। তাতে কুয়োর ঢাকনাটা অনেকটাই সরে গেল। সরে যেতেই চপলার কথা মতো বিভূতি টর্চের আলো ফেলল কুয়োর মধ্যে, কিন্তু কিছু দেখতে পেল না ওরা। তাই চপলা রুমালে করে নিয়ে আসা কালো তিল ফেলে দিল কুয়োর জলে। তারপর বিড়বিড় করে মন্ত্র বলতে লাগল। ওং রিং সর্বদুষ্টান বাচং মুখং পদং স্তম্ভায়। বলতে বলতেই কুয়োর জলে একটা ছপ ছপ আওয়াজ শুনতে পেল তারা। আর তারপরেই দেখল যে কুয়োর দেওয়াল বেয়ে উঠে আসছে গোছা গোছা চুল। দেখেই বিভূতির দিকে তাকিয়ে চিৎকার করল চপলা,
সরে যাও পাঁচিলের কাছ থেকে, অন্তত 1 হাত দূরে চলে যাও। কথাটা বলেই চপলা সরে এলো কুঁয়োর পাঁচিলের কাছে, আর ওর কথা শুনে বিভূতিও চটপট সরে দাঁড়ালো। বুঝতে পেরেছি সবকিছু। রুমকির আত্মাকে কিভাবে মুক্তি দিতে হবে সব বুঝে গেছি। মানে সমস্যার সমাধান হয়ে যাবে? চপলার কথা শুনে বিভূতি উচ্ছ্বাসিত হয়ে প্রশ্ন করল। শুনে চপলা ঘাড় নেড়ে বলল, হ্যাঁ, হয়ে যাবে। আমি বুঝতে পারছি যে রুমকির আত্মাকে মুক্তি দিয়ে দিতে পারলেই সহদেব আর স্বর্ণা দুজনেই ভালো হয়ে যাবে। আর ওকে কিভাবে মুক্তি দেব সেটাও বুঝতে পেরেছি আমি। এরপর আর চিন্তা নেই। আগামীকাল এখানে এসে পুজো করব, তারপরেই সব ঠিক হয়ে যাবে। চপলার কথা শুনে বেশ নিশ্চিন্ত হলো বিভূতি। বলল, তাহলে যাওয়া যাক এখান থেকে। এখানে বড়ই গা ছমছম করছে আমার। হ্যাঁ, চলো। তবে ওই কুয়োর মুখটা ওই পাটাতন দিয়ে আগে বন্ধ করে দাও। বিভূতি কাঠের পাটাতনটা টেনে কুয়োর মুখটা বন্ধ করে দিল। তারপর ওরা দুজন চটপট পা চালিয়ে এসে পৌঁছালো বাড়িতে। এসেই দেখলো যে স্বর্ণা নিজের ঘরে ঘুমোচ্ছে আর সহদেবের গা আবার পুড়ে যাচ্ছে জ্বরে, তাই অচেতনের মতো পড়ে আছে সে বিছানায়। দেখেই বিভূতি চটপট সহদেবকে জ্বরের ওষুধ দিয়ে ওর মাথায় জলপটি দিতে শুরু করলো। এভাবেই কেটে গেল সেদিনকার রাতটা। পরদিন সকাল থেকেই ব্যস্ত হয়ে পড়ল চপলা। প্রথমে সে গিয়ে পুজোর দোকান থেকে বিভিন্ন জিনিসপত্র কিনে আনলো। তারপর বসলো তা দিয়ে পুজোর জন্য বিভিন্ন দরকারি জিনিস বানাতে। আর বিভূতি ব্যস্ত রইল সহদেব আর স্বর্ণাকে নিয়ে। এভাবে দিন পেরিয়ে সন্ধ্যা হতেই সহদেবকে জ্বরের ওষুধ খাইয়ে আর স্বর্ণাকে ঘুমের ওষুধ দিয়ে বিভূতি আর চপলা পূজার সামগ্রী নিয়ে পৌঁছালো কুয়োর ধারে। পৌঁছেই কুয়ার দক্ষিণ দিকে চপলা পুজোর সরঞ্জাম সাজাতে শুরু করল এবং কাজটা হয়ে যেতেই বিভূতিকে বলল, কুয়োর মুখ থেকে কাঠের পাটাতনটা সরিয়ে দাও। বিভূতি তাই করল, আর কুয়োর পাটাতনটা খোলা হয়ে যেতেই চপলা বেশ কয়েকটা প্রদীপ জ্বালালো। তারপর জায়গাটা আলোকিত হয়ে যেতেই শুরু করলো পুজো। যা যা সব সে বাড়ি থেকে তৈরি করে এনেছিল সেই সব সাজিয়ে পুজোর পরপর পদ্ধতি করে যেতে লাগলো। সিংহাসন পরিগতাং পরিপীত বর্ণাম পীতাম্বরং কনকামাল্যং প্রায় 45 মিনিট পুজো করার পর চপলা উঠে দাঁড়িয়ে খানিকটা কালো তিল ফেললো কুয়োর জলে। আর ফেলতেই দেখল সরসর করে দেওয়াল বেয়ে উঠে আসছে চুলের গোছা। দেখেই ভয়ে দিশেহারা হয়ে চেঁচালো বিভূতির দিকে তাকিয়ে, সরে যাও, সরে যাও, কুয়োর পাশ থেকে সরে যাও বলে নিজেও খানিকটা সরে এলো। আর তারপরেই দেখল সব প্রদীপ এক এক করে নিভে যাচ্ছে। এরপর দক্ষিণ দিক থেকে শাঁসা করে ছুটে এলো হাওয়া। সেই হাওয়ায় পুজোর সব সরঞ্জাম এপাশ থেকে ওপাশ ছিটকে গেল। শ্রী বগলানানে মামরে পুননাশয় নাশয় মামৈরি শরিয়ানি দেহি দেহি শেখরাম মনোবন। দেখেই গড়গড় করে মন্ত্র বলতে শুরু করলো চপলা। সেই বলতে বলতেই পুজোর সব সরঞ্জাম চটপট গুছিয়ে নিতে বলল বিভূতিকে। চলো এখান থেকে, আর এখানে থাকা ঠিক হবে না। কথাটা বলেই চপলা হনহন করে হাঁটতে শুরু করলো। দেখে বিভূতিও এগুলো ওর পেছন পেছন। সেই এগোতে এগোতেই এক সময় এগিয়ে পৌঁছালো ওরা বাড়িতে। পৌঁছেই দেখল সহদেবের নাক কান থেকে চুইয়ে চুইয়ে রক্ত বেরোচ্ছে, আর স্বর্ণার সারা শরীর ভরে গেছে ঘায়ে। সেই ঘা থেকে রক্ত আর পুঁজ গড়িয়ে পড়ছে, সাথে স্বর্ণা রাগে ফুঁসছে। বিভূতি ভয়ে দিশেহারা হয়ে প্রশ্ন করল, চপলা, আজ শনিবার হয়ে গেল, আর আমাদের হাতে শুধু কালকের দিনটা আছে। পরশু মানে সোমবার সকাল 10টার পর তোমার তৈরি করা মাদুলিটাও কাজ করবে না। তাহলে এবার কি হবে? মায়ের কাছে যাব আমি, আমাকে যেতেই হবে। ও, আজ এত বছর পর? হ্যাঁ যাব,
স্বর্ণা আর সহদেবের জন্য তার কাছে আমি যাব। আমার মায়ের কারণে বোন অকালেই চলে গেছে, তাই রাগে মায়ের সাথে কোনো সম্পর্কই আমি রাখিনি, কিন্তু ছেলে মেয়েকে বাঁচাতে আমাকে যেতেই হবে। কিন্তু তোমার মায়ের এখন বয়স হয়েছে, সে কি পারবে? না পারে আমাকে বলে দেবে কি করতে হবে, আমি সেই মতো কাজ করব। কিন্তু সে যদি সাহায্য করতে না চায়? তখন ভাগ্যে যা থাকে মেনে নেব। বেশ, তুমি তাহলে কাল ভোর ভোর বেরিয়ে যাও, আমি সহদেব আর স্বর্ণার কাছে থাকছি। বিভূতির কথা শুনে চপলা ঘাড় নাড়ল। তারপর এক রাত দুশ্চিন্তা নিয়ে অপেক্ষা করতে লাগলো ভোর হওয়ার। বিভূতিও দুশ্চিন্তার মধ্যেই রইল। ওর বারবার মনে হতে লাগলো যে চপলার মা যদি রাজি না হয় সাহায্য করতে, বা সে যদি বার্ধক্যজনিত অসুস্থতায় জর্জরিত হয়ে থাকে, তখন কি হবে। এইসব বিভিন্ন চিন্তা ভাবনার মধ্যে দিয়েই একসময় রাতটা কেটে গেল। শুরু হলো রবিবার। এদিকে সকাল হতেই চপলা বেরিয়ে পড়ল ওর মায়ের কাছে যাবে বলে, আর বিভূতি স্বর্ণা এবং সহদেবকে আগলে রাখতে রয়ে গেল বাড়িতে। সেই আগলাতে আগলাতেই একসময় দেখল যে পরিস্থিতি তার আয়ত্তের বাইরে চলে যাচ্ছে। এদিকে সহদেব জ্বরের মধ্যে ভুল বকছে, চেঁচাচ্ছে, মুহুর্মুহুর জ্ঞান হারাচ্ছে, আর অন্যদিকে স্বর্ণা নিজের ক্রমাগত ক্ষতি করার চেষ্টা করছে। কখনো সে কামড়াচ্ছে তো কখনো আঁচড়াচ্ছে নিজেকে, আর সুযোগ পেলেই দেওয়ালে মাথা ঠুকছে। বিভূতির বুঝতে অসুবিধা হলো না যে সোমবার সকালের মধ্যে যদি এদের সমস্যার সমাধান না হতে পেরেছে, তখন ওদের দুজনকে বাঁচানো আর সম্ভব নয়। হে ভগবান, এ কি অবস্থা হলো আমাদের! শুধুমাত্র আজ রাতটাই সময়। রক্ষা করো ঠাকুর, রক্ষা করো ঠাকুর, রক্ষা করো আমাদের, রক্ষা করো। তাই বারবার ঠাকুরকে ডাকতে লাগলো আর ঘড়ি দেখতে লাগলো সে। এভাবেই যখন বিকেল হলো, তখন দেখলো যে চপলা তার মাকে নিয়ে এসে পৌঁছেছে বাড়িতে। দেখে বেশ খুশি হলো সে। এদিকে বাড়িতে এসেই চপলার মা অরুন্ধতী গেলেন সহদেবের ঘরে। তারপর তাকে দেখে গেলেন স্বর্ণাকে দেখতে। দেখা হয়ে যেতেই বাইরের ঘরে বসলেন তিনি চপলা আর বিভূতির সাথে। দুজনের অবস্থাই প্রচন্ড খারাপ। আগামীকাল সকালে মাদুলির প্রভাব কাটার পর দুজনেই শেষ হয়ে যাবে, তাই যা করার আজ রাতেই করতে হবে। কিন্তু মা, আমার পুজো কেন সফল হলো না সেটা তো বুঝতেই পারছি না। সেই চিন্তাটা আমারও হচ্ছে। তোর প্রক্রিয়া সম্পূর্ণ ঠিক ছিল, তাহলেও কেন সফল হলো না সেটাই বুঝতে পারছি না। তাহলে কি হবে মা? সন্ধে হোক, আমরা যাই ওখানে, তারপর বোঝা যাবে। অরুন্ধতির কথা শুনে চপলা আর বিভূতি কেউ কিচ্ছু বলল না, শুধু অপেক্ষা করতে লাগলো সন্ধ্যা পেরোনোর। তারপর সন্ধ্যা পেরোতেই অরুন্ধতির বলাতে চপলা সহদেব আর স্বর্ণার একটু করে চুল কেটে নিল, এবং পুজোর সরঞ্জাম আর চুল নিয়ে ওরা তিনজন, মানে বিভূতি, চপলা আর অরুন্ধতী, গিয়ে পৌঁছালো কুয়োর কাছে। গিয়েই গত দিনের মতো কুয়োর দক্ষিণ দিকে চপলা পুজোর ব্যবস্থা করতে লাগলো, আর অরুন্ধতী ঘুরে ঘুরে কুয়োটাকে ভালো করে দেখলেন। সেই দেখা হয়ে যেতেই অরুন্ধতী কুয়ার পাঁচিলে হাত ছুঁয়ে চোখ বুজে দাঁড়ালো একটু। সেই দাঁড়িয়ে থাকতে থাকতেই ভয়ে শিউরে উঠলেন তিনি। কি দেখলাম আমি? আমি কি দেখলাম? দেখে চপলা আর বিভূতি উত্তেজিত হয়ে পড়ল। তবে ওরা কোনো প্রশ্ন করার আগে অরুন্ধতী নিজেই বলতে শুরু করলো। এখানে একটা আত্মা নেই, অনেকগুলো আছে। সবার শক্তি একসাথে মিলেছে, আর এই কারণেই গতকালের পুজো অসফল হয়েছে। তাই আজ প্রথমে আমি দেখব কতজনের আত্মা আছে এখানে। 3 জনের হতে পারে মা।
রুমকি, রুমকির মা আর ঝর্ণার আত্মা। না, 5 জনের আত্মাও হতে পারে। রুমকি, রুমকির মা, ঝর্ণা, ঝর্ণার মা আর ঝর্ণার পিসি। কিন্তু চপলা, ঝর্ণার মা তো গলায় দড়ি দিয়েছিল, আর সে মারা যাওয়ার আগে ঝর্ণার পিসিকে খুন করেছিল। ওরা কেউ তো কুঁয়ে ঝাঁপ দেয়নি, তাহলে ওদের আত্মা কেন এখানে থাকবে? কারণ ওদের মেরেছিল রুমকির আত্মাই। হ্যাঁ, এটার সম্ভাবনাই বেশি। আমার মনে হচ্ছে রুমকির আত্মা বাকিদের আত্মাকেও মুক্তি পেতে দেয়নি। সে তাদের নিজের অধীনে রেখে শক্তি বৃদ্ধি করেছে। প্রতিশোধ নিতেই হয়তো এটা করেছে সে। কিন্তু মা, রুমকি নিজের মায়ের আত্মাকেও কেন রাখবে নিজের অধীনে? মায়ের কাছ থেকে নিশ্চয়ই প্রতিশোধ নেবে না সে। তার মা তো তার শোকেই কুয়োতে ঝাঁপ দিয়েছিল। দেখ চপলা, 5 জনের আত্মা নাও থাকতে পারে এখানে। হয়তো রুমকির মায়ের আত্মা আগেই মুক্তি পেয়ে গেছে। এখানে হয়তো 4 জনের আত্মাই আছে। আর যদি 5 জনের আত্মাই থাকে এখানে, তখন বুঝতে হবে রুমকি মায়ার কারণে মায়ের আত্মাকেও ছাড়তে পারেনি। এখন তাহলে কি করবে মা? আগে জানার চেষ্টা করব যে রুমকির আত্মা কতজনের আত্মার শক্তি নিয়ে এখানে আছে। তারপর আগে তাদের মুক্তি দেব। যখন শক্তিহীন হয়ে পড়বে রুমকির আত্মা, তখন তাকে মুক্তি দিতে অসুবিধে হবে না। কিন্তু যদি প্রথমেই রুমকির আত্মাকে মুক্তি দিতে গেছি, তাহলে গতকালের মতনই অবস্থা হবে। পুজো লণ্ডভণ্ড হয়ে যাবে। কথাটা বলেই অরুন্ধতী যতগুলো প্রদীপ জ্বালিয়েছিলেন তার মধ্যে থেকে 10টা প্রদীপ নিভিয়ে দিলেন। তারপর শুরু করলেন পুজো। চারু বিলুদ্রক্তল্পতে মণ্ডপে সতসিংহাসন মূলি প্রেত সাধন সিধং স্বর্ণাভং কড়পীড়িতং ব্রহ্ম দিগন্তং সাধনং সহসুদ্ধ সর্বপাত। সেই পুজো চলতে চলতে একসময় বেশ কিছুটা কালো তিল তিনি ফেললেন কুয়োর ভিতর। ফেলেই একটা নিভে যাওয়া প্রদীপের তেলে একটা কর্পূর ফেলে সেটাকে এগিয়ে রাখলেন কুয়োর কাছে। সঙ্গে সঙ্গে প্রদীপটা নিজে থেকেই জ্বলে উঠল। দেখে চটপট দ্বিতীয় প্রদীপটাতে আবার একটা কর্পূর দিয়ে রাখলেন আগের প্রদীপের পাশে। সঙ্গে সঙ্গে এটাও জ্বলে উঠল। তাই তৃতীয় প্রদীপটাতে কর্পূর দিয়ে রাখলেন ওখানে, সেটাও জ্বলে উঠল। দেখে পরপর প্রদীপ রাখতে থাকলেন অরুন্ধতী, আর একের পর এক প্রদীপ জ্বলতে লাগলো। সেই জ্বলতে জ্বলতে 10 নম্বর প্রদীপটা আর জ্বলল না। এটা দেখে অরুন্ধতী বললেন, 9 জনের আত্মা আটকে আছে এখানে। কি করে সম্ভব মা? 5 জনের বেশি কি করে হতে পারে? তুই আমাকে যখন সব কথা শুনিয়েছিলি, তখন বলেছিলি যে বলরামের মায়ের মুখ থেকেও চুল উঠত। তারপর সে মারা গিয়েছিল বলরাম হতে গিয়ে, আর বলরামের স্ত্রীও একইভাবে মারা গিয়েছিল। তার মানে রুমকির আত্মার আক্রোশ ওদের ওপরও পড়েছিল, তাই ওদের আত্মাও বন্দী হয়ে আছে এখানে। তাহলে তো 7 জন হলো মা, 9 জন কি করে হবে? কেন মিতা, মিতুলের কথা ভুলে গেছিস? ওদের ওপরও তো রুমকির আত্মার আক্রোশ গিয়ে পড়েছিল। অরুন্ধতীর কথা শুনে ঘাড় নাড়ল চপলা। এদিকে এর মধ্যেই কুয়োর পাঁচিল বেয়ে গোছা গোছা চুল বেরিয়ে আসতে লাগলো। দেখে বিভূতি চেঁচিয়ে উঠল, চপলা, সরে যাও ওখান থেকে, দেখো গোছা গোছা চুল এগোচ্ছে। বিভূতির কথা শুনে যেন হুঁশ ফিরল অরুন্ধতী আর চপলার। তারা হুঁশ ফিরতেই অরুন্ধতী চটপট করে একটা কর্পূর দেয়া প্রদীপ উল্টে দিতে শুরু করলেন। কয়েক মুহূর্তের মধ্যেই 9টা প্রদীপ উল্টে দিলেন, আর দিতেই অদ্ভুতভাবে চুলের গোছা
আর দেখতে পেল না ওরা। দারিদ্র বিদ্যাদ্রমণং ভূত ভূত সুগন্ধম চঞ্চল মৃগ চেত সমাকর্ষণম সৌভাগ্য নিকেতনং সমদৃশ্যং করুণা পূর্ণক্ষণম মৃত্যুর মরিয়া পুরোতো। অরুন্ধতী চিৎকার করে মন্ত্র পাঠ করতে শুরু করলেন। একের পর এক পদ্ধতি করে যেতে থাকলেন তিনি। সেই করতে করতেই একসময় প্রথম প্রদীপটা সোজা করে কর্পূরটা তুলে ফেললেন কুয়োর জলে। সঙ্গে সঙ্গে দূর থেকে একটা গাছ মর মর করে ভেঙে পড়ল। দেখে অরুন্ধতী দ্বিতীয় প্রদীপটা সোজা করে তার মধ্যে থেকে কর্পূরটা তুলে নিয়ে ফেললেন আবার কুয়োর জলে। সঙ্গে সঙ্গে আবার একটা শুকনো গাছ মরমর করে ভেঙে পড়ল। এই একইভাবে 8টা কর্পূরকে অরুন্ধতী ফেললেন কুয়োর জলে, আর প্রত্যেক বাড়ি একটা করে গাছ ভেঙে পড়ল মরমর করে। সাবধান, এবার সাবধান, 9 নম্বর কর্পূরটা দেব জলে, সাবধান। কথাটা বলে অরুন্ধতী নবম কর্পূরটা তুলে নিয়ে ফেললেন জলে। সঙ্গে সঙ্গে লম্বা কয়েক গোছা চুল কুয়ো থেকে উঠে পাশের গাছে জড়িয়ে গেল, আর গাছটা হুড়মুড় করে পড়ল পাশের আরো একটা গাছের উপর। তাতে পরপর বেশ কয়েকটা গাছ ভেঙে পড়ল। যা, বাড়িতে গিয়ে স্বর্ণা আর সহদেবকে বল এই বাড়িটা কিনতে আর কোনো অসুবিধে নেই, আর কোনো দোষ নেই এ বাড়িতে। ওদিকে বলরামের ছেলে শ্রীহরিকেও বলে দিস যে তার আর বিয়ে করতে কোনো বাধা নেই, তার বউ বাচ্চা হতে গিয়ে মারা যাবে না আর। কথাটা বলেই উঠে পড়লেন অরুন্ধতী। দেখে খুশি হয়ে এগিয়ে এলো বিভূতি। আমার সহদেব আর স্বর্ণা এবার তাহলে ঠিক হয়ে যাবে মা? হ্যাঁ বাবা, আর তোমাদের কোনো চিন্তা নেই, এবার ওরা সুস্থ হয়ে উঠবে। একদিন নিজের মেয়েকে বাঁচাতে পারিনি, তাই নিজেকে কোনো দিনও ক্ষমা করতে পারিনি। আর যদি নাতি নাতনিকেও বাঁচাতে না পারতাম, তাহলে হয়তো নিজের জীবনটাকেই আর রাখতাম না। অরুন্ধতীর কথা শুনে চপলা এসে জড়িয়ে ধরল তার মাকে। চলো মা, তাড়াতাড়ি ফিরে গিয়ে দেখি সহদেব আর স্বর্ণা কেমন আছে। চপলার কথা শুনে আর দেরি করল না অরুন্ধতী আর বিভূতি। চটপট সব জিনিসপত্র গুছিয়ে নিয়ে ফিরে গেল বাড়িতে। গিয়েই দেখল যে সহদেব আর স্বর্ণা দুজনেই ঘুমোচ্ছে। সহদেবের জ্বর নেই, আর স্বর্ণার শরীরেও কোনো ঘা নেই। দেখে চপলা ওদের ডেকে তুলতেই ওরা উঠে বসল। তারপর চপলার কাছে সব কথা শুনে অবাক হলো, সাথে দিদাকে পেয়েও খুব খুশি হলো। এর পরের দিনই সহদেব, স্বর্ণা, চপলা আর বিভূতি গেল বলরামের বাড়িতে। তাকে আর শ্রীহরিকে সব কিছু খুলে বলল। শুনে নিশ্চিন্ত হলো ওরা। তাই প্রায় জলের দরে বাড়িটা বিক্রি করে দিল সহদেবকে। আজও যদি কেউ ওই পানডাঙ্গা গ্রামে যায়, তাহলে কুয়োওলা বাড়িটার দরজার ফলকে দেখতে পাবে সহদেব আর স্বর্ণার নাম। এখন ওই বাড়ির চারিপাশে আর শুকিয়ে যাওয়া গাছ নেই, আছে কৃষ্ণচূড়া, কাঠচাঁপার গাছ।